সবাইকে ঈদের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে কোরবানির বর্জ্য অপসারণ শেষ দিকে, কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এপ্রিল নয়, চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচনের উপযুক্ত সময় বলছেন মির্জা ফখরুল। রাজধানীতে পুরো দমে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ। পাড়া মহল্লায় ব্যস্ত সময় পার করছেন হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মীরা। সকালে বিভিন্ন এলাকায় কোরবানি দেন ঢাকার মানুষ। একই সাথে নগরবাসী নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজেও অংশ নেন। পশু জবাইয়ের পর রক্ত পানি দিয়ে ধুয়ে ফেলা এবং নির্ধারিত জায়গায় বর্জ্য জমা করেন। বিকেল ৩টার পর থেকে ২ সিটি কর্পোরেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ শুরু হয়। এই কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশের বেশিরভাগ স্থানেই কোরবানির বর্জ্য অপসারণের কাজ প্রায় শেষের দিকে। কোরবানির পরপরই বর্জ্য অপসারণের কাজ শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের সহায়তা করেন কোরবানি দাতারা। চট্টগ্রামে ঈদুল আজহার নামাজের পর থেকে পশু কোরবানি শুরু হয়। নিজ দায়িত্বে পশুর বর্জ্য পরিষ্কার করেন স্থানীয়রা। পশুর বর্জ্য অপসারণ করে সন্ধ্যার আগেই নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ লক্ষ্যে নগরীতে কাজ করছে সিটি কর্পোরেশনের ৪,২০০ পরিচ্ছন্ন কর্মী। নগরের ৪১টি ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন সিটি মেয়র। বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে দুপুর ২টা থেকে আরম্ভ হয় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির শেষে বর্জ্য অপসারণ করেন স্থানীয়রা। তারা জানান, কোরবানির বর্জ্য অপসারণে পৌরসভার কর্মীদের উপর নির্ভর করলে বিলম্ব হয়, তাই তারা নিজেরাই পরিচ্ছন্নতার কাজ করছেন। দিনাজপুরে ঈদুল আজহার নামাজ শেষে বিভিন্ন স্থানে পশু কোরবানি হয়। সেই সাথে বর্জ্য অপসারণের কাজ শুরু করেন পরিচ্ছন্ন কর্মীরা। উচ্ছিষ্ট যে সমস্ত এগুলো আমরা কোরবানির শেষে একত্র করে মাটির ভিতর গর্ত করে পুঁতে রাখবো। বেলা ১১টার দিকে পটুয়াখালীর ৫ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য অপসারণ কাজ শুরু করেন। এছাড়া ৮ উপজেলার ৭৬টি ইউনিয়নের পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য অপসারণের কাজ করেন। ৯টা ওয়ার্ডে বর্জ্য পরিষ্কার করতেছি, ময়লা আমরা সব পরিষ্কার করতে আছি। ঠিক আছে, সন্ধ্যার ভিতরে কমপ্লিট। দেশের অন্যান্য জেলায়ও কোরবানির শেষে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়। কোথাও কোথাও বৃষ্টিতে পরিচ্ছন্নতার কাজ বিঘ্নিত হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এভাবে সালাত আদায়ের উদ্দেশ্যে জাতীয় ঈদগাহ ময়দানের দিকে ছুটে যান মুসলমানরা। শুধু বড়রা নয়, পরিবারের সদস্য ও স্বজনদের হাতে হাত রেখে ছোট ছোট সোনামণিরাও এসেছে নামাজে শামিল হতে। আমার বাবার সাথে আসছি আর আমি নামাজ পড়তে আসছি। আমার দাদা ভাই নানুর জন্য দোয়া করব। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজ। এতে অংশ নেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
এরপর কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। রাজনৈতিক স্থিতিশীলতা ও সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ বন্ধন অটুট থাকুক, এমনটাই আশা সাধারণ মানুষের। এই ত্যাগের মহিমায় যেন সবাই গরিব দুঃখীদের প্রতি আরো সহানুভূতিশীল হয়। দোয়া করেছি যাতে সবাই শান্তিতে থাকতে পারে। আমাদের উচিত যে সবাই ধৈর্য ধরে নির্বাচনের জন্য অপেক্ষা করা এবং দেশে শান্তি কামনা করা। ঈদুল আজহা মুসলমানদের জন্য ত্যাগ ও আনুগত্যের প্রতীক। তাই এই পবিত্র দিনটিতে সালাত আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা ধর্মপ্রাণ মুসলমানদের। ত্যাগ, আত্ম উন্নয়ন, সহানুভূতির মহিমায় উজ্জীবিত হোক এবারের ঈদ আনন্দ, এমনটাই প্রত্যাশা সকলের। জাতীয় ঈদগাহ ময়দান থেকে নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার সাভারে চামড়া শিল্প নগরীতে শুরু হয়েছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ। ঢাকা এবং এর আশপাশের ব্যবসায়ীরা চামড়া নিয়ে জড়ো হচ্ছেন। সেখান থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী এম এ হালিম। হালিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আপনি? হালিম, সাভারে এই মুহূর্তে চামড়া সংগ্রহের কাজ তো শুরু হয়ে গেছে, ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। হ্যাঁ দুলা, আমি এই মুহূর্তে রয়েছি ট্যানারিতে। তো এই ট্যানারিতে আমরা দুপুরের পর থেকে আমি এখানে দেখতে পেয়েছি, এখানে যারা এই মৌসুমী ব্যবসায়ী তারা কিন্তু ট্রাক করে তারা ট্রাকে যে চামড়াগুলো সেগুলো তারা এখানে নিয়ে আসছেন, এবং এখানে যারা বিসিক চামড়া শিল্পনগরী যারা ট্যানারি মালিকরা রয়েছে তারাও কিন্তু এখানে সেই চামড়াগুলো তারা লবণের যে প্রক্রিয়াটি সেটি তারা শুরু করেছে। তো এখানে একটু আগে দোলা আপনাকে জানিয়ে রাখি, শিল্প সচিব তিনি এই বিসিক চামড়া শিল্পনগরীতে তিনি পরিদর্শনে আসছিলেন, এবং তিনি পরিদর্শনে এসে তিনি যেমনটি এই কারখানাগুলোতে লবণ ঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, এবং পাশাপাশি যে কিছু মাদ্রাসা রয়েছে সেখানেও তিনি গিয়েছিলেন, সেখানেও তিনি দেখেছেন যে আসলে চামড়াগুলোতে লবণ প্রক্রিয়ার যে সেটি ঠিক আছে কিনা, এবং তিনি যেমনটি বলছেন যে সারা দেশে কিন্তু 20 কোটি টাকার মতো লবণ তারা বিতরণ করেছে, এবং সেই সাথে তারা আরেকটি বিষয় তারা বলেছেন যাতে এই লবণগুলো যাতে চামড়াতে ঠিকভাবে দিলে সেটি দামের ক্ষেত্রে কিন্তু হেরফের হবে না, এবং পাচার রোধে কিন্তু তারা কিন্তু বলেছে যাতে চামড়া পাচার না হয় সে বিষয়ে তারা কিন্তু নজরদারি রাখছেন। সব মিলিয়ে এই বিসিক চামড়া শিল্পনগরীতে দুপুর থেকে আমরা যদি একটু কম দেখেছি, তার এই বেলা করার সাথে সাথে কিন্তু এখানে আমরা ট্রাকে চামড়া আসতে দেখতে পেয়েছি, এবং তার পাশাপাশি কিন্তু বিসিকের বাইরেও কিন্তু শতাধিক আড়ত রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ট্রাকে করে চামড়া আসছেন, এবং দামের ব্যাপারে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি আমরা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। যেমন মৌসুমী বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে সরকার নির্ধারিত দামে যে চামড়া নেওয়ার কথা সেই বিষয়টি কিন্তু এই মালিকরা কিন্তু সেটি মানছেন না, এবং এক্ষেত্রে মালিক পক্ষ কিন্তু বলছেন যে তারা আসলে চামড়ার আকার ভেদে কিন্তু তারা দাম দিচ্ছেন, এবং সেটি বড় চামড়ার ক্ষেত্রে তারা যে সঠিক যে দাম সেই দামটি তারা দিচ্ছেন, কিন্তু ছোট চামড়ার ক্ষেত্রে কিন্তু একদম হবে না। সেই বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। সব মিলিয়ে এই সন্ধ্যার পর থেকে এখানে আরো ট্রাক আসবে, এবং বিস্তৃত চামড়া শিল্পনগরীতে কিন্তু এবার 1,05,00,000 চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। দোলা। হালিম, আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান সাক্ষাৎ করেন। জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ছিলেন তার স্ত্রী। এছাড়া নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসানও প্রধান উপদেষ্টার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। নৌবাহিনী প্রধানের সাথে ছিলেন তার স্ত্রী। প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের রোডম্যাপে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি কথা জানান। বিএনপি মহাসচিব আরও বলেন, এপ্রিল মাস নির্বাচনের জন্য কোনোভাবেই উপযুক্ত নয়, ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি
হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরে পরেই আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার। সারা দেশে কোরবানির বর্জ্য অপসারণ শেষ দিকে, কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এপ্রিল নয়, চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচনের উপযুক্ত সময়, বলছেন মির্জা ফখরুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।